সাবেক সভাপতি খন্দকার মনিরুল আলম এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। মানে আজকে তো এত বড় খবর, মানে সংবাদ শিরোনামে একটি খবর আমরা মাত্র দিয়েছি শিরোনাম হিসেবে। খন্দকার মনিরুল আলম, মোহাম্মদ কামরুজ্জামান, তার ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে। আমরা দেখলাম যে লাশ বেরো হয়ে গেছে কেন্দ্রীয় কারাগার থেকে। কিভাবে প্রতিক্রিয়া জানাবেন এই ঘটনা? এটা তো গত ৪-৫ দিন ধরে আমরা শুনছি, বা প্রায় অলমোস্ট এভরিডে আমরা দেখি কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের ভিড়। আজকে ফাঁসি হচ্ছে, একটু পরে হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। গত ৪-৫ দিন একটা টেন্স একটা সিচুয়েশন। আমার কাছে খুব অবাক লাগছে যে ওয়াই এরকম, কেন? একটা লোকে অপরাধ করেছে, ফাইন, তার ট্রাইব্যুনালে বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে, উনি অ্যাপিল করেছেন, অ্যাপিল করার আনুষ্ঠানিকতা প্রায় সব শেষ হয়ে গেছে কিংবা হয়তো বাকি রয়েছে। এর জন্য এভরিডে আমাদের এই যে একটা মিডিয়া যেটা করলো, এটা আনপ্রেসিডেন্টেড আমি বলবো। এতটা না করলেই হতো। একটা মানুষের জীবন, আফটার অল, যিনি, যার জীবন, যার ফাঁসি হবে, সে তো মানুষ। সে যতই অপরাধ করার জন্য আপনার মানুষ, একটা মানুষের জীবনে। কিন্তু আমি আশা করি আপনি এগ্রি করবেন, দুইটা মাত্র সত্য আছে, শ্যামল এগ্রি করবে, একটা জন্ম, একটা মৃত্যু, আর বাকি সবকিছু সত্য না। তো মৃত্যুটা বড় করুন, সে একজন মার্ডারেরই হোক, একজন ৯০ বছরের বৃদ্ধেরই হোক, একজন সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হোক, বা ক্যান্সারে আক্রান্ত হোক, মৃত্যু সবসময় খুবই করুণ। যার ৯০ বছর বয়স হয়ে গেছে, সেও মনে করে যে ঠিক আছে, আল্লাহর কাছে বা ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে বললি যে আমি আরেকটা দিন যদি বাঁচতে পারতাম, আরেকটা দিন যদি মরতে আসলে কেউ চায় না। যতই এরা বলুক না কেন যে আমি প্রাণ ভিক্ষা চাবো না, এটা করবো না, ওটা করবো না, তো আমার মনে হয় ভিতরে ভিতরে একটা আর্টস থাকে যে আর কটা দিন যদি এই পৃথিবীতে আর থেকে যেতে পারি, যেভাবেই থেকে, কারাগারেই থাকি বা বাইরেই থাকি, যেভাবেই থাকি। তার আরেকটা বিষয় হলো, আরেকটা পরিচিত লোকের মৃত্যুটা কিন্তু একটু অন্যরকম। কামরুজ্জামান এবং কাদের মোল্লা, পরিচিত মানে কামরুজ্জামান আমার ব্যক্তিগত হয়ে বলছি, আমরা দুজনকে আমি তো চিনতাম, শ্যামলও চিনত, বিকজ দে আর মেম্বার অফ প্রেস ক্লাব। তারা সংগ্রাম এবং সোনার বাংলা, এটা নিয়ে প্রশ্ন হতো, তো তুমি করতে পারো, আমি তখন রিপ্লাই দেবো না, না না করলে লাশবাহী গাড়িবহরের ছবি দেখতে পাচ্ছি। জি, জানি না। তো দে আর মেম্বার অফ প্রেস ক্লাব, ন্যাশনাল প্রেস ক্লাব। এটা নিয়ে অনেক কথা আছে যে এরা একজন যুদ্ধ অপরাধীরা কেমন করে প্রেস ক্লাবের মেম্বার হলো। তো মেম্বার কিন্তু তারা হয়েছেন দুজনই পসিবলি 1983 অথবা 84-এ, 83 অথবা 84-এ। ওই সময় যারা এই কামরুজ্জামান এবং কাদের মোল্লা সাহেবকে মেম্বারশিপ দিয়েছিলেন, তারা কিন্তু, তাদের অনেকেই এখন বর্তমান ক্ষমতাসীন দলের বেশ বড় সমর্থক বা কর্তা ব্যক্তি। তো এগুলো হয়, এগুলো কখন কার সুবিধার জন্য কে কি করে সেটা তো আসি আমাদের দেশে। আসবো, আমি আরো একবার আসবো খন্দকার মনিরুল আলম, আপনার কাছে অত্যন্ত করুণ একটি মানে সময়ের কথা বললেন খন্দকার মনিরুল আলম। মৃত্যুর কথা, মৃত্যু আসলে খুবই করুণ, এবং প্রতিটি মানুষের মৃত্যু যখন সন্নিকটে তখন তিনি ভাবেন আর কয়েকটা ঘন্টা যদি বাঁচতে পারতাম। মানে আমার কেমন যেন শুনতে শুনতে শ্যামল দত্ত মনে হচ্ছিল, আমি জানি না আপনাদেরও মনে হচ্ছিল কিনা, যে কামরুজ্জামানের বোধহয় সময় এসেছিল কোনো না কোনো সময় ভাববার যে মৃত্যু খুব করুণ। তখন কি তিনি ভেবেছিলেন কিনা, সেই প্রশ্নটা এখন জানতে ইচ্ছে করছে শ্যামল দত্ত। আপনার কি মনে হয় তিনি ভেবেছিলেন? অত্যন্ত করুণ, যে ৩০ লক্ষ শহীদের মৃত্যু, এটি কি যে করুণ, এটি যারা মৃত্যু, যে পরিবারগুলো এখনো শহীদ পরিবার, তারা জানে। এবং সোহাগপুর যে গ্রামে এই মানে 1971-এর সেই দিনটিতে আসলে কামরুজ্জামান ভেবেছিলেন কিনা মৃত্যু এত করুণ? আমি মৃত্যু আমার এই প্রশ্নটি বারবার মনে হচ্ছিল, মানে করুণ জেনেও যত মানুষকে তারা হত্যা করেছেন এবং যেভাবে মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত আকুতি করেছেন। যেমন ধরুন, যদি 14 ডিসেম্বরের কথায় ধরি, আমার কাছে, আমি ইতিহাসের একজন খুবই উৎসাহী পাঠক। আমি 14 ডিসেম্বরের যখন দেখি যে ইতিহাস ঘাঁটলে তখন অলরেডি স্যারেন্ডার ডকুমেন্টের খুঁটিনাটি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সেই সময় দেশের শ্রেষ্ঠ সন্তানদের ঘর থেকে তুলে নিয়ে এই করুণ মৃত্যুর মুখোমুখি করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে আপনি বলি, যিনি ডাক্তার, চোখের ডাক্তার, তার চোখ তুলে ফেলা হচ্ছে,
যিনি হৃদরোগের ডাক্তার, তার হৃৎপিণ্ড কেটে বের করা, ডক্টর ফজলে রাব্বি, ডক্টর এগুলো শুনলে না মানে তখন মিথিলা মনে হয় যে এই মানুষগুলোর জন্য কি মৃত্যু আসলে করুণ? এই মানুষগুলোর মৃত্যু কি আসলে সেই করুণের যে ইয়েটা আবেগটা তৈরি হয় সেটি কি হয় আসলে? কারণ পৃথিবীতে এই যে শাস্তি বিধানটি কেন করা হয়েছে, যাতে এই শাস্তি আরেকটি অপরাধকে নিবৃত্ত করে। এর শাস্তির বিধান বিভিন্ন দেশে বিভিন্ন রকম। যেমন ধরুন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সৌদি আরবে এখনো পর্যন্ত কোনো কোনো মসজিদে শুক্রবার জুম্মার নামাজের পরে অপরাধের জন্য শিরচ্ছেদ পর্যন্ত করা হয়, চুরির জন্য হাত কেটে ফেলা হয়, এগুলো প্রকাশ্যে করা হয় যাতে আরেকটি অপরাধ মানুষ না করে। সুতরাং সব মৃত্যুর মানে কিন্তু একরকম না, সব মৃত্যু মানে করুণ না। আবার অনেক সময় কিছু কিছু মৃত্যু আছে যেগুলো অপরাধের শাস্তি, সেটা কিন্তু আলাদা অর্থ বহন করে। যাই হোক, আমি ওই প্রেস ক্লাবের সদস্যপদ নিয়ে যাচ্ছি না, এটা কে কখন কিভাবে দিয়েছেন। আমাদের লজ্জার যে আমি একজন জাতীয় প্রেস ক্লাবের সদস্য, আই ফিল অ্যাশেমড যে জাতীয় প্রেস ক্লাবে যুদ্ধ অপরাধীরাও সদস্য ছিলেন। পরে অবশ্য মনির ভাই একটা জিনিস বলেননি যে তাদের সদস্যপদ বাতিল করা হচ্ছে যুদ্ধ অপরাধ শাস্তি, কিন্তু এটি খুবই খুবই মানে লজ্জার এবং কিছুটা আমার নিজের কাছেও সাবমিসিভ ফিল করি আমি, যে আমি কি এই প্রেস ক্লাবের সদস্য ছিলাম যেখানে এরকম যুদ্ধ অপরাধের সাথে যুক্ত লোকজনও আমার সাথে সদস্য ছিলেন। হ্যাঁ, ওখানে আমাদের সাথে দেখা হতো, এটা ঠিকই। 1984 মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স করেছেন এবং তারা না সেটা মাস্টার্স তো গোলাম আজম তো অধ্যাপনাও করেছেন কলেজে। তাতে ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। এগুলো ইতিহাসের নানা দিক থেকে নানা জায়গায় নানা অবস্থান আছে নানা জনের, কিন্তু মূল অবস্থান একটি, সেটা হচ্ছে বাংলাদেশে একটি স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, 30 লক্ষ শহীদ হয়েছে। সেই জায়গায় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা অবস্থান নিয়েছিলেন, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়াটা আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। পলিটিক্যালি আপনি একটা আলাদা বিলিফ আপনার থাকতে পারে, কিন্তু আপনি সমর্থন করেছেন গণহত্যাকে, নরহত্যাকে, সাধারণ মানুষ হত্যাকে, নিরীহ মানুষ হত্যাকে। শুধু সমর্থন করেননি, সমর্থন না শুধু, এবং তার সঙ্গে পার্টিসিপেট করেছেন, বাস্তবায়ন করার অক্সিলারি ফোর্স হিসেবে আপনি অংশগ্রহণ করেছেন, আপনি নিজে হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। এগুলো ট্রাইব্যুনালে তো প্রমাণিত হয়েছে। কিন্তু এখন কিন্তু আমি খুব অবাক, এই যে আমাদের কথার মধ্যে কন্ট্রাডিকশন। এই যে কামরুজ্জামানের ছেলে বলছে প্রাণ দেওয়ার মালিক আল্লাহ, হ্যাঁ, প্রাণ ভিক্ষা চাওয়ার কোনো বিষয় নেই। তাহলে কেন আমরা শিশির মনির ওনার যে আইনজীবী তার কাছে শুনলাম তিনি প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য 1 দিন 2 দিন 3 দিন সময় নিচ্ছেন? কথাগুলোর মধ্যে কোনো ইয়ে মিলে না। তিনি যদি বিশ্বাসই না করেন যে প্রাণ ভিক্ষা প্রাণের মালিক দেয়ার একমাত্র আল্লাহ, তাহলে তিনি কেন সোহাগপুরের যে অপরাধটির জন্য এখানে যে ফাঁসির আদেশ হয়েছে সেটি দণ্ড কমিয়ে যাবজ্জীবন চেয়েছেন? তিনি কিন্তু দণ্ড বাতিল চাননি। উনি কি চেয়েছিলেন এরকম? হ্যাঁ, তার পিটিশনটি ছিল, লাস্টে আপিলের পিটিশনটি ছিল এটি, যে তার দণ্ডটি কমিয়ে ফাঁসির বদলে দণ্ড মওকুফ নয়, দণ্ড কমিয়ে আনা। তিনি কিন্তু তার মৃত্যুর জায়গাটি কমিয়ে আনার জন্য আদালতের কাছে যাচ্ছেন, এবং এটি আসলে পক্ষান্তরে এটি প্রাণ ভিক্ষাই। তিনি বলছেন যে তিনি দোষী, কিন্তু অন্তত যেন তাকে বাঁচিয়ে রাখা হয়। আবার তিনি তার ছেলে বলছেন আর ভি চিহ্ন দেখাচ্ছেন, এটা কিসের ভি? এটি আমি এই জায়গাটিতে আসলে আসতে চাই, মানে এটা হোল নেশনের সঙ্গে একটা, আমি মনে করি এক ধরনের তামাশা, যে এই যুদ্ধ অপরাধীর সন্তানরা যদি বিচ্ছিন্ন দেখেন, কিসের বিয়ে, এটা কিসের, কার ভিক্টরি হলো এখানে? হ্যাঁ, এখানে হয়তো জনগণের ভিক্টরি। আমি সাধারণত এইখানে আসলে সত্যিকার অর্থে আসতে চাই, প্রসঙ্গটি খন্দকার মনিরুল আলম এখানে আসতে চাই। মানে যেহেতু এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, সেটিকে আসলে কোনো একটি পদক্ষেপকেও আলাদা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে বোধহয় এখন ভাববার সুযোগ নেই। কারণ আব্দুল কাদের মোল্লার যখন ফাঁসির দণ্ডাদেশ করা হয় তখনও তার পরিবারের স্বজনরা কিন্তু ভি চিহ্ন দেখিয়েছিলেন, আব্দুল কাদের মোল্লা নিজেও ভি চিহ্ন দেখিয়েছিলেন, সেটি নিয়ে গণমাধ্যমে এক ধরনের তোলপাড় হয়েছিল। এই একই ভি চিহ্ন কিন্তু আমরা দেখলাম মোহাম্মদ কামরুজ্জামানের ফাঁসির দণ্ডাদেশ। তার মানে আমি একটু কিছু বলে নিয়ে তার মানে হচ্ছে তারা কিন্তু এখনো তাদের সেই ৭১-এর স্পিরিটটাকে আপহোল্ড করছেন। তারা মনে করছেন তারা যেটা করেছেন সেটা সঠিক, সেটারই ভি। তারা যদি রিপেন্টিং হতেন, অনুতপ্ত হতেন, তারা যদি ক্ষমা স্বীকার করতেন জাতির কাছে, তারা যদি তার সন্তানরা অন্তত, তারা তো ওই সময় হয়তো এই কর্মকাণ্ডে অংশ নেননি, কিন্তু তারাও দেখেন তারা সেই রাজাকারের স্পিরিটটা কিন্তু তারা আপহোল্ড করছেন, তারা সেই রাজাকারের কর্মকাণ্ডটাকে মানে অ্যাকনোলেজ করছেন এখনো পর্যন্ত। এই বিচ্ছিন্ন মানে কিন্তু সেটাই
সুতরাং বাংলাদেশের এটা কিন্তু আরেকটা নতুন চ্যালেঞ্জ। এই নতুন প্রজন্মকে আসলে ভি চিহ্ন বহনকারী নতুন প্রজন্মকে কি করে মোকাবেলা করা হবে? জি, এটা তো দীর্ঘদিন ধরে, ধরুন 16 ডিসেম্বরের পরের থেকেই এটা তো প্রমাণিত যে কারা ওই সময় পাকিস্তান আর্মি সহযোগিতা করেছিল। এটা তো গোপনে রাতের অন্ধকারে হয়নি, সবাই জানতো। এতদিন ধরে এটা চলে আসছে, আমাদের সমাজের সঙ্গে তারা মিশে গেছে। আমি যে কথাটা বলতেছিলাম যে আমি একটু খন্দকার মনিরুল, দুঃখিত আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনি বলছেন যে এটি তো প্রমাণিত এটি রাতের অন্ধকারে হয়নি, কিন্তু তাহলে এত দীর্ঘ বিচারিক প্রক্রিয়াই বা কেন লাগলো? কেন একটি বড় অংশ, একটি বড় পক্ষ বলে যাচ্ছে যে এখানে সুষ্ঠু বিচার প্রক্রিয়া হচ্ছে না? সবাই প্রমাণিত, কিন্তু এটা তো এই ডিবেটটা শুরু হয়েছে ইলেকশন কমিশনের বারান্দায়, যেদিন আলী হাসান মুজাহিদ বললেন বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নেই, যেদিন বললেন বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধ হয়নি, সারা দেশের মানুষ সেদিন বিক্ষোভে ফেটে পড়েছিল। না, এটা হচ্ছে আমার কথা। আপনি বলছেন প্রমাণিত সত্য। না, প্রমাণিত যদি হয় তাহলে কেন একটি এত বড় জোর বলবে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের হয়নি, এত বড় বিচারিক প্রক্রিয়া? তাহলে আসলে ফায়ারিং স্কোয়াডই চলে যেতে পারতো বাংলাদেশ। না, এই প্রশ্ন তো এই গত 40-43 বছর ধরেই চলে আসছে। কেন এতদিন হয়নি, এতদিন পরে কেন? আমার কথা হলো যেটা, এই মানুষগুলোকে আমরা চিনলাম কেন? এদের সংস্পর্শে বা আমাদের সঙ্গে এদের পরিচয় হলো কেন? তো হওয়ার কথা ছিল না, বাট তারা যে কোনো প্রকারে হোক চলে আসছে আমাদের মধ্যে। আমি বললাম জাতীয় প্রেস ক্লাব যে কোনো না, আমি সেই জন্য বলছি যে জাতীয় প্রেস ক্লাবের মেম্বারশিপ তারা পেলো কি করে, তারা সাংবাদিক হলো কি করে? হয়েছে, আমাদের মধ্যে তারা মিশে গেছে, আমাদের বন্ধু না হলেও আমাদের পরিচিত হয়েছে। আমি দেখেন একটা কথা বলি, কাদের মোল্লা সাহেব আমার স্পষ্ট মনে আছে 1996-এ তখন কেয়ারটেকার নিয়ে খুব বড় আন্দোলন হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে জামাত তখন তাদের সঙ্গে ছিল। এই কাদের মোল্লা প্রেস ক্লাবের ক্যান্টিনে, এটা বোধহয় সামলও শুনেছে, সেদিন না শুনলেও পরবর্তীতে হয়তো শুনেছে, পরিষ্কার করে বলছে এবার আমরা হাসিনা আপাকে ক্ষমতায় আনবো। জাতীয় প্রেস ক্লাবের ক্যান্টিনে কাদের মোল্লা কথা গলাফাটি বলেছে, এবার আমরা হাসিনা আপাকে ক্ষমতায় আনবো। আরেকটা কথা বলি, আমি তখন প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি, ওই 96-এই এই কামরুজ্জামান সাহেব আমার রুমে, আমানুল্লাহ কবির তখন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একক সভাপতি, আমাদের ওখানে আসছে। তখন আমরা বললাম যে আপনারা আন্দোলন করছেন, যে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের কিভাবে আন্দোলন? তো আমাদের পরিষ্কার মনে আছে, আমাকে আমানুল্লাহ কবির সাক্ষী, উনি বেঁচে আছেন, যে দেখেন আওয়ামী লীগের সঙ্গে পলিটিক্স করা অনেক স্বস্তিদায়ক, বিএনপির সঙ্গে পলিটিক্স করা যায় না, এরা বেঈমান। আমি আসবো খন্দকার মনিরুল আলম, আমি ব্রেকে যাব, কারণ আমার আসলে সত্যিকার অর্থে শুধুমাত্র সাংবাদিকতার মন কৌতূহলী মনই জানতে চাচ্ছে যে এই তথ্যসূত্রগুলো কি এবং কেন হাসিনা আপাকে ক্ষমতায় আনবে কাদের মোল্লা বা জামাত ইসলাম কি এতই শক্তিশালী যে তারা যাকে চায় তারাই কি বাংলাদেশের পলিটিক্সে ক্ষমতায় আসে? এই প্রশ্ন আমার মনে যাচ্ছে। আসবো এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আরো একবার ৭১ জার্নালে। Altec Aluminium for a noise-free life. সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। স্টাইলাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখনই একটি লাক্স কিনে মিসড কল দিন 0966969666 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। আপনার ব্যবহৃত মোবাইল ফোনের সিম রিম কি সঠিকভাবে নিবন্ধিত? অনিবন্ধিত সিম রিম ব্যবহার করা অপরাধ। আপনার সিম রিমটি সঠিকভাবে নিবন্ধিত কিনা যাচাই করুন। অবৈধ সিম রিম ব্যবহার
ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাই মোবাইল ফোনের অপব্যবহার রোধে, নিরাপত্তার স্বার্থে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আজই আপনার সিম রিম সঠিকভাবে নিবন্ধন করুন। এ ব্যাপারে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট সাইজ ছবি ও আপনার ব্যবহৃত সিম রিম সহ সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন। মোবাইল ফোনের সিম রিম সঠিকভাবে নিবন্ধন করুন, আপনার নিরাপত্তা নিশ্চিত করুন। জনস্বার্থে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি। দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এই মাংস তো তুমি মান্নান থেকে আনোনি। বুঝলে কিভাবে? দেখলেই বোঝা যায়। শাশুড়িকে খাওয়াবি, তাতেও ফাঁকিবাজি? ডোন্ট ওয়ারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মান্নান সুপারমার্কেট। Because it's Mannan. And it's halal too. নিত্যদিনের পণ্যের বিশ্বস্ত নাম। কণ্ঠে আজ আওয়াজ তোলো, নাম্বার ওয়ানের জয়। মার্কা কিন্তু কাপ্পিস। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানের জয়। ভাই তুমি চা বানাই দিলা? এক কাপ চাই যদি বানায় খাওয়াইতে না পারি, কমিশনার হওয়ার পরে কি করবো? ভাই তুমি যেরকম নাম্বার ওয়ান, তোমার চাও কিন্তু নাম্বার ওয়ান। এমন নাম্বার ওয়ান মানুষদের জন্যই নাম্বার ওয়ান চা পাতা, কন্ডেন্স মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে 1 কাপ নাম্বার ওয়ান চা। নাম্বার ওয়ানের জয় সবসময়। Altec Aluminium for a noise-free life. একাত্তর জার্নাল এবং আবারও একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। শ্যামলদা, তো অনেক প্রশ্ন আসলে খন্দকার মনিরুল কথাগুলো কেন বলছেন জানি না, যে এই যে শেখ হাসিনাকে পাওয়ারে আনছে, এই লোকগুলো মানে কিভাবে আমাদের মধ্যে মিশে গেছিল, এই কারণে ম্যাটেরিয়াল যে কিভাবে মিশে গেছিল আমাদের মধ্যে। না, আমাদের মধ্যে মিশে এমনি এমনি যায়নি মনির ভাই, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। বাংলাদেশের স্বাধীনতার যাত্রা শুরুর পর জামাত ইসলামে নিষিদ্ধ। 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর জামাত ইসলামী রিভাইভড, সমস্ত জামাত নেতারা আবার দেশে ফিরে আসলো। এইভাবে মিশে গেল জিনিসটার মধ্যে। তো কিভাবে মিশে গেল মনে হচ্ছে একটা পুরো একটা ধোঁয়াশা বিষয়টা। তারা মিশে গেল মানে কি মিশে গেল মানে কি আমরা তাদেরকে নিয়েছি এবং আমাদের রাজনীতিতে পুনর্বাসিত করেছে। শাহ আজিজ মন্ত্রী হয়েছেন, জামাত ইসলামী সেই কথাই বলতে কিভাবে হয়নি বিষয়টা আপনি এমন ভাবে বলতেন যেন। আর এই আপনি আপনার দুটো বক্তব্যের মধ্যে খুব ইঙ্গিতপূর্ণ যে মেম্বারশিপ আওয়ামী লীগের লোকজনের সময় পেয়েছে। আমি কিন্তু আওয়ামী লীগ মিন করি নাই। আপনি বলতে এই সরকারের সমর্থক বলেছেন, আবার বলছেন যে শেখ হাসিনাকে পাওয়ার আনছে জামাত ইসলাম। শেখ হাসিনা 96 ছিলেন, 96 আওয়ামী লীগের সাথে একেবারেই না। তো এগুলো অ্যাবসলিউটলি মানে রং তথ্য। মিথিলা, এই কারণে এটা রং তথ্য। আমি বলি আপনাকে, লেট মি ফিনিশ আমারটা। আপনি বলার সময়টা বলেছেন 96-এ উই আর ওয়ার্কিং জার্নালিস্ট, মাঠের সাংবাদিক। আমি তখন সংসদ কভার করি, আওয়ামী লীগ বিট কভার করি। যুগপৎ আন্দোলন যদি কেউ করে পিসিবি সেটা আপনি কি করবেন? তখন একটা সরকার বিরোধী আন্দোলন চলছিল। একটি মাত্র মিটিং হচ্ছে সংসদে, সেটিও তার জন্য শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারির চাকরি গেছে, জানেন আপনি? তৎকালীন যে এই বিরোধী দলীয় নেত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। এবং এই ছবিটি দুর্ভাগ্যজনকভাবে আমার এক পরিচিত কাগজ ছাপা, একটি কাগজ শুধু ছাপা হয়েছিল। দূরে নিজামী বসে আছে 11 নম্বরের এক লাইনের সারিতে, ওই ছবিকে ব্যবহার করে একসাথে মিটিং করছে। জীবনে কোনোদিন আওয়ামী লীগ এবং জামাত ইসলামী একসাথে কোনো মিটিং হয়নি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার এখানে আজকে। এগুলো হচ্ছে ওই যে আমাদের এখানে না 10 বার একটি মিথ্যা যদি বলেন মনে হবে এটা সত্য হয়ে গেছে।
এই বাস্তবতাগুলো আপনি শোনেন, ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলছে, আওয়ামী লীগ আন্দোলন করছে, আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট আন্দোলন করছে, জামাত ইসলামী তারাও পিছিয়ে পিছিয়ে আন্দোলনের কর্মসূচি দেয়। কিন্তু ইটস নট দ্যাট আওয়ামী লীগ জামাত ইসলামী বসে আর শেখ হাসিনাকে পাওয়ার আনবো আপাকে। আমি জীবনে কোনদিন কাদের মোল্লার মুখে এই বক্তব্য যে শেখ হাসিনাকে পাওয়ার আনবো যদি বলেও থাকে, সেটা ওনাদের সাথে ঘনিষ্ঠতা হয়তো এই কারণে বলেছেন। প্রেস ক্লাবের ক্যান্টিনে টেবিল ভাগ আছে তো আপনি ভালো করে জানেন, আপনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, কোন টেবিলে কারা বসে? কাদের মোল্লার টেবিলে, অন্য তো আমরা তো আর বসি না। মানে কাদের মোল্লার টেবিলে যারা ছিলেন আলাদা, সেই টেবিলের লোকজনই হয়তো শুনেছেন। আমি তাহলে মানে আমি এইসব কথাগুলো বলতে চাই না, এগুলো না আপনি তুলছেন, আপনি নিজে তুলছেন যে এই কথাগুলো আজকে আলোচনার বিষয় না। আজকের বিষয় গোলাম আজমের নাগরিকত্ব যে স্টেটমেন্ট দিয়েছে না লোকে, দিয়েছে, তাহলে তারা কি এখন ক্ষমতার আশেপাশে নেই? আছে, এখন তারা সেই অপরাধে অপরাধী, সেটা তাতে কি আছে? এই ইস্যুগুলো তো আপনি আনলেন, কখন মেম্বারশিপ হয়েছে, শেখ হাসিনাকে পাওয়ার আনবে বলেছে, এগুলো তো আজকে মেটেরিয়াল। আজকে জাতির মধ্যে আমার একদম প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে কাদের মোল্লা হাসিনা আপাকে ক্ষমতায় আনে, সেই হাসিনা আপাই তো কাদের মোল্লার শাস্তি নিশ্চিত করেছে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, নিশ্চিত না, শুধু ফাঁসি নিশ্চিত করেছে, মানে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই বোধহয়। আমি বলছি এই সমস্ত লোকগুলো এই ধরনের কথা বলেছে, মানে এই ধরনের কথা বলেছে, আমি ঠিক জানি না কি কারণে মানে মনে করছেন খুব যৌক্তিক। না আমি বলছি যে কেন, মানে এই পরিচিত লোক কেন, ওয়াই দেয়ার? না এটি আপনার হয়তো আপনার ব্যক্তিগত পরিচয় আছে নিশ্চয়ই। কেন সে প্রেস ক্লাবে আসবে? কারণ হচ্ছে এটা তো আমি আপনাকে বললাম, আসবে প্রশ্নটা আপনি দেখেন, এই কারণে আসবে। আমি একটু খন্দকার মনিরুলের কাছে জানতে চাই, কারণ আসলে আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, আমাদের জানার খুব আগ্রহ বেশি। খন্দকার মনিরুল, আপনি যেটি বলছেন যে উনি পরিচিত, আমি জানি না আসলে আপনার হয়তো ব্যক্তিগত কাছের ঘনিষ্ঠ মানুষ ছিলেন না, আপনারা একসাথে ক্যান্টিনে বসে চা খেতেন, একই টেবিলে বসে। মানে আমার প্রশ্নটি হচ্ছে, একটু আমি প্রশ্নটা শেষ করি, আমার প্রশ্নটি হচ্ছে, আমি মেম্বার অফ দ্য প্রেস ক্লাব, হি ওয়াজ দ্য ভোটার অফ দ্য প্রেস ক্লাব, আমি প্রেস ক্লাবের নেতৃত্ব ছিলাম, আমি ন্যাচারালি আমি সবাইকে চিনি, আমি সকলকেও চিনি, হি ওয়াজ অলসো মাই ভোটার। আপনি বলছিলেন যে আপনারা একসাথে ক্যান্টিনে বসে গল্পচ্ছলে এই কথাটি আপনি শুনেছেন, আপনি নিজে শুনেছেন, আপনি এরকম বলছেন, জি, অর্থাৎ আপনারা একটি ঘনিষ্ঠ আলাপচারিতার মধ্যে এই কথাটি শুনেছেন। আমার প্রশ্নটা একটু শেষ করি। আমার প্রশ্নটি হচ্ছে যে এই রকম একটি আলাপচারিতায় একজন যুদ্ধাপরাধী যার ফাঁসি নিশ্চিত হয়েছে, যে দুজনেরই ফাঁসি নিশ্চিত হয়েছে, তারা একটি ঘনিষ্ঠ আলাপচারিতায় চায়ের টেবিলে তাদের বন্ধু স্বজনদের যে আলাপটি করছেন, সেটি আসলে কতখানি মানে রাখে একজন সাংবাদিকের কাছে পাবলিকলি এটি নিয়ে আলাপ করার মতন? তাদের দম্ভ, আমি সেটা বলছি, তাদের দম্ভ, আজকে তাদের শাস্তি হয়েছে, কিন্তু তারা এরকম দাম্ভিক ছিল, তারা বাংলাদেশে মন্ত্রী হয়েছে, তারা রিএস্টাবলিশড হয়েছে, তারা পুনর্বাসিত হয়েছে। কখন হয়েছে? পোস্ট 75 সিনারিও। 75টি কি? 75টি হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা। আপনি কি মনে করছেন কিনা যে তাদের এই দাম্ভিকতা আজকে উপযুক্তভাবে বিচারের আওতায় এনে সেটিকে মোকাবেলা করা হয়েছে? অবশ্যই তাদের উপযুক্ত শাস্তি হয়েছে, উপযুক্ত শাস্তি হয়েছে। যাই হোক, আমার মনে হয় যে এই প্রসঙ্গে খুবই ভালো না, সেটা ঠিক আছে, আমি আপনার এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু কথাটি হচ্ছে যে তারা কিভাবে পুনর্বাসিত হলো, এটা তো ইতিহাসের অংশ, এটা সবাই জানে। পোস্ট 75 সিনারিওতে কিভাবে বাংলাদেশকে, আপনি তো নিশ্চয়ই জানেন, বঙ্গবন্ধুকে হত্যার দিন, যেদিন 15 আগস্ট সকালবেলা কিছুক্ষণের জন্য বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ হয়েছিল, হ্যাঁ। এবং সেই সময় প্রথম অভিনন্দনটি আসে পাকিস্তান থেকে। জুলফিকার আলী ভুট্টো এটিকে অভিনন্দন পত্র লিখে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যে ইসলামিক রিপাবলিক ঘোষণা করায়, এবং তার সঙ্গে শুভেচ্ছা হিসেবে দুটো জিনিস ঘোষণা করেছে। একটা হচ্ছে 50,000 মেট্রিক টন গম পাঠালো বাংলাদেশের খুব ফুড ক্রাইসিস, দ্বিতীয়ত কাপড়ের ক্রাইসিস, 15,000 গজ কাপড়। তারপর দিন থেকে শুরু হলো স্বীকৃতি দেওয়ার পালা। সৌদি আরব প্রথম স্বীকৃতি, সুদান থার্ড কান্ট্রি স্বীকৃতি দিল। সো দিজ আর দ্য পলিটিক্যাল সিনারি। তারপর কি? বাংলাদেশে আস্তে আস্তে জামাত ইসলামী ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষিদ্ধ উঠে গেল, জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো
1975 সালের 31 ডিসেম্বর 10,000 যুদ্ধাপরাধীকে, তারপরে যুদ্ধাপরাধীরা এইভাবে এস্টাবলিশ হলো। আপনি এমন ভাবে বলছেন কিভাবে আসলো, এগুলো নিয়ে আমরা আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই শ্যামল দত্ত, কারণ আমি একটু আগে আসলে রীতিমতো আবেগাপ্লুতই হয়ে যাচ্ছিলাম খন্দকার মনিরুল আলম যখন বলছিলেন যে একজন মানুষ যিনি ফাঁসির দড়ির জন্য অপেক্ষা করছেন, মৃত্যু দিনের জন্য অপেক্ষা করছেন, তার এই মৃত্যুদিনটিকে নিয়ে এতটা গণমাধ্যম না বললেও পারতো, তিনি আর কয়েক ঘন্টা বেঁচে থাকতে চান। এই আবেগের সাথে মানে আমিও অনেকটা আপ্লুত হয়ে যাচ্ছিলাম। আমি আরেকটু আবেগ আপ্লুত হতে চাই। আমি একটু এই মুহূর্তে ফোনে যুক্ত হচ্ছি জালালউদ্দিনের সাথে। তিনি 1971 সালে সোহাগপুর গ্রামে ছিলেন, তিনি একজন প্রত্যক্ষদর্শী এবং শহীদ সন্তান। তার কাছ থেকে শুনতে চাই তার আবেগের কথা। জনাব জালালউদ্দিন, আপনি আছেন আমাদের সাথে? যে আমি আসলে একটু জানতে চাই, এই মোহাম্মদ কামরুজ্জামান যার আজকে ফাঁসি হলো, তিনি কে, তাকে আপনি কিভাবে চেনেন? এই দিনটা ছিল সোহাগপুর 1971 সালে 25শে জুলাই পাক হানাদার বাহিনী এই বৃহৎ ময়মনসিংহ জেলার কামরুজ্জামানের তার নেতৃত্বে এলাকার কিছু রাজাকার আলবদর বাহিনী এই সোহাগপুরে মাতকেন্দ্রা মুক্তি বাহিনী চলাফেরা করত। তখন এরা যায় ওই তেলেখালি ক্যাম্পে অভিযোগ করে যে এখানে অগণিত মুক্তি বাহিনী বাস করে, রাত্রে বেলা যুদ্ধ করে, দিনের বেলায় মাঠে কাজ করে। হ্যাঁ, তখন কামরুজ্জামান কি করলেন? তখন কামরুজ্জামান এই তেলেখালি ক্যাম্পে আলবদর রাজাকারগণ নিয়ে, পাক সেনাগণ নিয়ে এরা একটা পরিকল্পনা করে যে সোহাগপুর গ্রামটা ধ্বংস করে দেওয়া হোক। তখন মঙ্গলবার সকাল ভোরবেলায় একটা অগণিত পাক সেনা রাজাকার আলবদর বাহিনী নিয়ে এই সোহাগপুর গ্রামটাকে ঘেরাও করে 3জন বিধবা মহিলা 3জনকে ধর্ষণ করে, আর স্থায়ীভাবে 187 জনকে হত্যা করে, আর বহিরাগত লোক সহ 245 জন লোক 3 ঘন্টায় এই মেরে ফেলানি হয়। 3 ঘন্টায় 187 জন লোককে হত্যা করা হয় সেদিন। যে 3 ঘন্টার মধ্যে অভিযান চালায় 187 জন লোক আমাদের স্থায়ী বাসিন্দা আর কিছু বাইরের লোক ছিল, তারা সব মিলাইয়া 245 জন লোককে 3 ঘন্টায় হত্যা করা হয়। কামরুজ্জামান সেই হত্যাযজ্ঞে ছিলেন? হ্যাঁ, কামরুজ্জামান তার নেতৃত্বে, তার আদেশে, তার পরামর্শে এই হত্যাকাণ্ড হয়। আপনি কোথায় ছিলেন তখন জনাব জালালউদ্দিন? আমি ছিলাম আমার বাবার সাথে, ছিলাম আমার বাড়ির পাশেই। আমার বাবার সাথে ছিল 8 জন লোক। আমি দৌড়াইয়া খানচানা কাছাকাছি আসতেই দৌড়ায় আমি আত্মগোপন করি। আত্মগোপন করার পরে দেখি আমার বাইরে দেখি যে আমার বাবা, আমার ভাই, কাকা, যারা আপনজন 7 লোক, তারা সবাই নিহত হয়ে গেছে। মানে আপনার পরিবারের 7 জনকে সেদিন মেরে ফেলা হয়? জি জি জি, 7 জন সেদিন মেরে ফেলা হয়। আপনি লুকিয়ে ছিলেন দেখে আপনি বেঁচে গিয়েছিলেন? জি, আমি লুকিয়ে ছিলাম দেখে সেদিন বেঁচে যায়। এরপরে রাজাকারা বলতেছিল যে এটা মুক্তি বাহিনীর লাশ, এখানে মাটি দেওয়া যাবে না। অনেক লাশ শেল কুকুরে খাইয়া ফেলেছে। আমার বাবার লাশ গণকবরটা খনন করিয়া এক কবরে রাখছি 7 জন, আর একটা রাখছি 3 জন, আর একটা 3 জন, এরকম করে কোন রকম মাটি চাপা দেওয়া হয়েছে। মানে এক কবরে 3 জন 7 জন এরকম করে কবর দিয়ে তাদের মানে তাদেরকে কোন রকমে কবর দাফন করা হয়েছে, তাই তো? জি জি, কোন রকম মাটি চাপা দিয়া দাফন করে কাদা মাটি দিয়া পরে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। এই কবর টবরগুলো কি সবগুলো আপনিই দিয়েছেন? কারণ আপনি যেমন করে বলছেন আপনার পরিবারে তো আর কোনো পুরুষ সদস্য ছিল বলে মনে হচ্ছে না। কাছাকাছি লোক ছিল, তারা জানাজা করছে, শুধু জানাজা করে তারা চলে যায়। আমার এই ছোট ছোট ভাই ছিল, আরেকজন শুরু জানি, আরেকজন দুষ্টুমালি, তাদের নিয়ে ময়ূরের মধ্যে উঠে লাশগুলা ফালাইতে রাত শেষ ভাগে পড়ে গেছে। তারপরে আমরা সকালবেলা এই গ্রাম সাইডে তো অন্যখানে চলে যাই। জনাব জালালউদ্দিন, আমি ছোট করে একটু জানতে চাই, সেটি হলো যে আমরা শুনেছি যে এই মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি কিলিং সেন্টার তৈরি করা হয়েছিল ময়মনসিংহে। হ্যাঁ হ্যাঁ, এই জানি। তখন যে বৃহৎ ময়মনসিংহ জেলার সে একজন কমান্ডার ছিল, তার নেতৃত্বে বৃহৎ ময়মনসিংহ জেলার আলবদর রাজাকার বাহিনী গঠন করছিল, সেটা আমরাও জানতে পারছি। আচ্ছা, আর আজকে তো মোহাম্মদ কামরুজ্জামানের ফাঁসি কার্যকর হলো, নিশ্চয়ই সেই খবর আপনাদের গ্রামেও গিয়ে পৌঁছেছে? হ্যাঁ, আপনাদের গ্রামের জি 10:30 ফাঁসি কার্যকর হয়েছে। এই বিষয়ে আমাদের এখানে শহীদ সন্তান, বিধবা
যারা আছে তারা তাদের আত্মা খুব শান্তি পাইতেছে। জি জনাব জালালউদ্দিন, একটি প্রশ্ন, যে নারীরা সেদিন ধর্ষণের শিকার হয়েছিলেন, যাদের স্বামীরা সেদিন নিহত হয়েছিলেন, তারাও নিশ্চয়ই কামরুজ্জামানকে চেনেন এবং জানেন তার পরিণতি সম্পর্কে। তাদের কারোর সাথে কি কথা হয়েছে আপনি জানেন? আপনার মা বেঁচে আছেন কি এখনো? না, দেখে নাই, তবে এই যারা দেখছে তারা তো বাচ্চা নাই, তারা কত পুলিশ করে মারিয়ে ফেলেছে। আর বিধবা মহিলা সব ঘরে ছিল, তারা বাইরে কি হচ্ছে না হচ্ছে তারা তো জানার কোনো সম্ভাবনা ছিল না। না, আমি প্রশ্ন করছি আপনাকে জালালউদ্দিন, যে আজকে তারা শুনেছেন নিশ্চয়ই যে কামরুজ্জামানের পরিণতি কি? হ্যাঁ, তারা শুনেছে যে কামরুজ্জামানের আজকে ওই যুদ্ধ অপরাধী যে এত বড় হত্যাকাণ্ড ঘটাইছে তার আজ খাস কার্যকর হয়ে গেছে। ওই বিধবারা অনেক ছিল, আমার সন্ধ্যাবেলায় আমার কাছাকাছি ছিল, তারা সবাই আত্মপ্রকাশ করছে যে আমরা তাদের আত্মা শান্তি কামনা করতেছে, এটি আমরা জানতে পারলাম। অনেক ধন্যবাদ জনাব জালালউদ্দিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। একটু জানিয়ে রাখি যে মোহাম্মদ কামরুজ্জামানের এই যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগগুলো ছিল, তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, সেই মামলার প্রধান সাক্ষী ছিলেন মোহাম্মদ জালালউদ্দিন, কারণ তিনি একজন প্রত্যক্ষদর্শী। যেটি শুনছিলাম আমরা, তার বাবাকে হত্যার সময় বাবা শুধু না, 8 জন পুরুষ তার পরিবারের মারা গেছে, তখন তিনি আত্মগোপন করেন, তখন তার বয়স 18 বছর। সেই সময় তিনি আত্মগোপন করার কারণে বেঁচে গিয়েছিলেন। শ্যামল দত্ত, আপনি কিছু বলবেন কিনা এই প্রসঙ্গে? এরকম নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা বাংলাদেশের গ্রাম জুড়ে অনেক, এবং হয়তো আমরা বিষয়টা তো আসলে 43 বছর পর এই যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াটি শুরু হয়েছে, ফলে আমরা তো এখনো পর্যন্ত কিছু একেবারেই চিহ্নিত রাজাকার আলবদর যারা সরাসরি কর্মকাণ্ডে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে, কিন্তু এখনো তো অনেক অনেক অপরাধের তদন্ত বাকি, অনেক অপরাধের বিচার কাজ প্রক্রিয়ার মধ্যে আছে। আমি এই আজকের দিনে ধন্যবাদ জানাতে চাই ট্রাইব্যুনালকে, যে দেখুন এই যে গত 35 বছরে, বিশেষ করে 75-এর পরবর্তী সময়ে উনি যেটা বলছেন যে সমাজে তারা মিশে গেছে, রাষ্ট্রের সমাজে মিশে গেছে কিনা শ্যামল দত্ত, সেটি নিয়ে আমার প্রশ্ন আছে। আমি সমাজে মিশে গেছে একদিক থেকে, এবং তাদের পুনর্বাসিত হয়েছেন, হয় রাজনীতিতে পুনর্বাসিত মিশে গেছে। আজকে দেখেন, আমাদেরকে তো একই সঙ্গে এই বাস্তবতাটা স্বীকার করতে হবে যে মাটিতে মুক্তিযোদ্ধার কবর দিতে দেয়নি, সেই মাটিতে আজকে আমরা কামরুজ্জামানের রাজাকারের আর কবর দিচ্ছি। ওই গ্রামে খবর, এটা মানে কন্ট্রাডিকশনটা এখানে আমার কাছে দুঃখ লাগছে যে এর জন্য কিন্তু কথা হয়েছিল যে ওখানে যেতে দেওয়া হবে না, মুক্তিযোদ্ধারা প্রতিরোধ করেছিলেন, কালকে সংগঠিত হয়েছিল, আজকে হয়নি দেখে ওরা বিভিন্ন জায়গা থেকে সমবেত হয়েছিল। আমি আপনাদের এখানেই বোধহয় দেখলাম ইন্টারভিউটা একজন মুক্তিযোদ্ধা, যে তারা পরবর্তীতে চলে গেছে এবং প্রশাসন তাদেরকে রিকোয়েস্ট করেছে যে অনুরোধ জানিয়েছেন। কিন্তু কথাটি ওইটাই, সেটি হচ্ছে যে মাটিতে মুক্তিযোদ্ধার কবর দিতে দেয়নি, সেই মাটিতে রাজাকারের কবর হচ্ছে। সুতরাং সমাজটা তো এই জায়গাতে আপনাকে এটা স্বীকার করতে হবে, দিস ইজ অ্যানাদার রিয়েলিটি। আজকে আমাদেরকে বিচ্ছিন্ন দেখতে হচ্ছে, তার সন্তানদের এই সমস্ত জিনিস দেখতে হচ্ছে একদিকে, এবং আগামী 13 তারিখ হরতাল মুখোমুখি হতে হবে। কি জন্য? একজন বাংলাদেশে একজন যুদ্ধাপরাধের ফাঁসি হওয়ার জন্য হরতাল হচ্ছে, হরতাল দেওয়ার মতো অবস্থা। আমি ঠিক জানি না যে ঠিক যুদ্ধাপরাধী বললে কামরুজ্জামানের অপরাধের ব্যাপ্তিটা আসলে বোঝা যায় কিনা। আরো কি আপনি আরো শব্দ বলতে পারেন, কিন্তু বাস্তবতা হয়তো সেটুকুই কিন্তু ওয়ার ক্রিমিনাল কিন্তু এত ছোট শব্দ না, ইটস এ হিউজ মিনিং, অনেক কিছু মিন করে, সেই শব্দের ভার হয়তো অনেক বেশি। কিন্তু খন্দকার মনিরুল আলম, আমি বিশেষ করে এই জায়গাটিতে আসতে চাই, আপনার কাছে একটু পরে আসবো। অনল রায়হান আছেন আমাদের সাথে যুক্ত। আমি যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, আপনি বলছেন যে আমাদের সমাজে মিশে গেছে, আমাদের সাথে মিশে গেছে। আমি প্রশ্নটি হচ্ছে যে তারা হয়তো রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন, তারা একটি সুনির্দিষ্ট পক্ষ দ্বারা, আমি আবারও বলছি, একটি সুনির্দিষ্ট পক্ষ দ্বারা তারা হয়তো পুনর্বাসিত হওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু কামরুজ্জামানের চিঠি থেকে আমরা দেখতে পেয়েছি, কিছুদিন আগে আমরা সেটি পত্রপত্রিকায় দেখেছি, সেই ছাপা হওয়া চিঠি, তিনি বলছেন যে এই যুদ্ধ অপরাধের বিষয়টা এবং মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিষয়টি কোনোভাবেই এই বিষয়টিকে ধামাচাপা দেওয়া যায়নি এবং এই বিষয়টি জীবিত রয়ে গেছে। অর্থাৎ এই পুনর্বাসন প্রক্রিয়া কোনোভাবেই সফল হয়নি খন্দকার মনিরুল আলম। নিশ্চয়ই মিশে যাওয়ার প্রক্রিয়া, হয়তো কেউ ঢাকা প্রেস ক্লাবের ক্যান্টিনে তার সাথে বসে চা খেতেন, কিন্তু নিশ্চয়ই সবাই কাদের মোল্লার টেবিলে বসে চা খেতেন না। সেরকম না, কিন্তু যে তার সঙ্গে চা খেতেন মানে সেরকম একটা সখ্যতা ছিল, আপনি যেটা বলতে চাচ্ছেন এক্স্যাক্টলি তা না। না, আমি আপনার কথা বলছি না, আমি বলছি কেউ না কেউ নিশ্চয়ই তার সাথে চা খেতেন, কিন্তু সকলে নিশ্চয়ই তার সাথে চা খেতেন। দেখেন মিথিলা, আপনি আমার সম্পর্কে আপনি কতটা জানেন আমার পার্সোনাল ব্যাপারে আমি একটু বলতে চাই
তাহলে আপনার অনেক মিসগিভিংস থাকবে, সামাল থাকবে না। আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার আপন মামা বঙ্গবন্ধুর স্কুল ফ্রেন্ড, ক্লাস একসঙ্গে পড়াশোনা করেছেন। আমার মামাকে 71 সালে আমাকে রাজাকার লালবদরা হত্যা করেছে। তার পরবর্তীকালে আমার উনি যখন মারা যান, তারপর ছোট ছোট ছেলে মেয়ে ছিল। না সেটি আসলে আমার মনে হয় যে আমার মনে হয় যে এটি প্রতিটি বাঙালির ইতিহাস। আসলে এই বাঙালিরই পরিবারে কেউ না কেউ মুক্তিযুদ্ধের কারণে মুক্তিযোদ্ধা হিসেবে মারা গেছেন, কেউ কামরুজ্জামানের আপন ভগ্নিপতি সেটা মুক্তিযোদ্ধা, তিনি প্রতিবাদ করেছেন এই গ্রামে আমি তাল্লাশ আসতে দেব না। মানে এটি বাংলাদেশের আসলে বাস্তবতা যে কামরুজ্জামান যে পরিবারে থাকেন সেই পরিবারে আসলে ভগ্নিপতি মুক্তিযোদ্ধা থাকেন। জি, আমি একটা বিরতিতে যাব। সেই বিরতির আগে একটু জানিয়ে রাখি যে আমাদের সাথে বাড়িধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন শহীদ সন্তান অনল রায়হান। অনল রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে আসছি। ৭১ জার্নালের বিরতি, ফিরে আসছি এই আলাপে। ৭১ জার্নাল, মিথিলা ফারজান আপনাদের সাথে আছি। চট করে একটু পত্রিকা দেখে নিতে চাই। আমার ধারণা খুব বেশি কিছু থাকবে না পত্রিকায়। সংবাদ, কামরুজ্জামানের ফাঁসি কার্যকর, সোহাগপুরের 120 পুরুষকে ধরে নিয়ে হত্যার দায়ে ফাঁসি, কামরুজ্জামানের বিরুদ্ধে 7 অভিযোগ। এরপর রয়েছে ভোরের কাগজ, কামরুজ্জামানের ফাঁসি কার্যকর, ব্যানার হেডলাইন বলতে ঠিক যা বোঝায় 8 কলামের ব্যানার হেডলাইন, এবং নিচে কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ ছিল 7টি, 5টি হত্যা, গণহত্যা, 2টি নির্যাতনের, 2টি অভিযোগ প্রমাণিত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা। এরপর রয়েছে সকালের খবর, দায়মোচনের দ্বিতীয় ফাঁসি, তার পাশে একটি অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দেখতে পাই। যাই হোক, জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসি গতকাল রাত 10:30টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছে। এরপর রয়েছে আমাদের সময় আরো একটা ব্যানার হেডলাইন, কামরুজ্জামানের ফাঁসি কার্যকর, বিধবা বলিতে নফল নামাজ, অর্থাৎ সোহাগপুরে নফল নামাজ পড়া হয়েছে। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন, অবশেষে ফাঁসি কার্যকর। এই অবশেষে শব্দটার মধ্যে আসলে অনেক কিছুই আছে, যেটি এতক্ষণ আমরা আলাপ করছিলাম যে হয়তো অনেক দিনের প্রতীক্ষিত এই অবশেষের ফাঁসি। এরপর রয়েছে প্রথম আলোর অনলাইন সংস্করণ, কামরুজ্জামানের ফাঁসি কার্যকর, এবং ছবিতে দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে আসলে মরদেহ নেওয়া হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সের একটি ছবি। সোমবার জামায়াতের হরতাল, যেটি এই মাত্র আপনারা আলাপ করছিলেন যে আগামী 13 তারিখে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরপর রয়েছে BDNews24.com, কামরুজ্জামানের লাশ শেরপুরের পথে, এবং সেটিতে আমরা জানি কামরুজ্জামানের কবর খোঁড়া হচ্ছে শেরপুর, এবং ফাঁসিতে ঝুললেন কামরুজ্জামান। অর্থাৎ এটি হচ্ছে ঠিক আগের খবরটি, স্পটলাইট যেটি আমরা দেখছি, এবং সেটি উল্লেখযোগ্য খবর। আমার মনে হয় যে আর পত্রিকা আমাদের হাতে এই মুহূর্তে নেই, এটি আমাদের ছিল হাতে পাওয়া সর্বশেষ খবর। খুব বেশি সময় নেই আমাদের, কিছু আর সোমবার, আমার মনে হয় হাতে খুব কম সময় আছে। খন্দকার মনিরুল আলম, অন্য কোনো বিষয় যদি আপনি বিশেষ দৃষ্টিপাত করতে চান। এখানে তো আমরা মোটামুটি আলোচনা করেছি। কামরুজ্জামানের যে আজকে যে ফাঁসি কার্যকর হলো, এটা অনেক এক্সপেক্টেড। বিচার অনেকদিন আগে শেষ হয়েছে, তারপর বিচারের যে প্রসেস, আপিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় গেছে, যাওয়ার পরে ফাইনালি যে চূড়ান্ত ভাবে যে রায়টা কার্যকর হয়েছে আজকে রাত্রে রাত 10-10:30টার দিকে কার্যকর হয়েছে। এটা এক্সপেক্টেড একটা ঘটনা ছিল, ওটা হয়ে গেছে। গত 5-6 দিনে অযথা আমরা একটা মিডিয়া হাইপ তৈরি হয়েছে। আমার মনে হয় ইনডাইরেক্টলি হয়তো আমরা কিছু কিছু জায়গায় কিছুটা সহানুভূতি হতে কামরুজ্জামান পেয়ে গেছে, হয়তো। আমি জানি না, আমি শিওর বলতে পারবো না, বাট হয়তো আমার কাছে মনে হয়েছে এটা আমাদের কল্যাণে, মিডিয়ার কল্যাণে। অনল রায়হান, কিছু বলবেন কিনা শেষ মন্তব্য? আমি প্রশ্নটা শুনতে পারি। আপনার শেষ মন্তব্য, অনুষ্ঠানের সময় প্রায় শেষ, এই পুরো ঘটনা। আমি সন্তুষ্ট। আমি আশা করব যে এই রায় কার্যকর হতে থাকবে এবং সাধারণ মানুষের ভেতরে আরো সচেতনতা বৃদ্ধি পাবে, যাতে যেটা শুরুতেই আপনারা আলাপ করছিলেন যে জামাত সমাজে মিশে যাচ্ছে, এই মিশে যাওয়ার ব্যাপারটা খানিকটা সত্য, এবং সেটা যাতে অ্যাভয়েড করতে পারি আমরা। ছোট্ট করে ৭১ টেলিভিশনকেও আমার দুটো ব্যাপারে খুব ধন্যবাদ দেওয়ার আছে। কিছু ডকুমেন্টারি ৭১ দেখাচ্ছে এখন, যেমন সোভিয়েত ইউনিয়নে বানানো ডকুমেন্টারি, তৎকালীন ফ্রান্সে বানানো ডকুমেন্টারি, যেগুলো কিন্তু আমি দেখিনি, আমি নিজে দেখলাম। তার মানে অনেকেই দেখছেন এটা। আরেকটা হচ্ছে রুমি, বদি, আজাদ, এদের মতো যারা রিয়েল হিরো আমাদের, তাদেরকে নিয়ে কিছু চমৎকার ইমোশনাল স্লট ৭১ টিভিতে দেখানো হচ্ছে। এই বিষয়গুলোর জন্য আমি ৭১ টেলিভিশনকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ অনল রায়হান। ৭১-এর পক্ষ থেকে যেটি বলার আছে যে ৭১ মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত অনুভূতি,
সমস্ত বেদনা, সমস্ত আবেগ এগুলোকে নিয়েই আসলে এগোতে চাই, আর তাই বারবারই ৭১ এইগুলো প্রচার করবে, এরকম আরো অনেক কিছু প্রচার করবে সেই প্রত্যাশা আছে আমাদের। শ্যামল দত্ত, ৭১ নামটির মধ্যেই এই অঙ্গীকারটি আছে আমি বিশ্বাস করি, এবং সেটি তারা করে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই আমি মনে করি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য ট্রাইব্যুনালের প্রসিকিউটর, তার প্রসিকিউশন টিম, তদন্ত টিম, যারা এত কিছুর মধ্যে এই কাজটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখনো কিছু কিছু জায়গায় অনেক সময় মাঝে মাঝে হতাশা হয় যে মনে হয় যেন যে অনেক বেশি সহানুভূতিশীল এই আইনগুলো, আমাদের যে আইনগুলো, প্রচলিত আইনগুলো, বিধিবিধান অনুসরণ করা হয় এমনভাবে, এত মানে যাতে কোনো প্রশ্ন না ওঠে, এটা একটা চেষ্টা থাকে। ধরুন রিভিউ করার বিধান, এটি আসলে মূল আইনে ছিল না, কিন্তু তারপরে প্র্যাকটিসের মধ্যে নিয়ে সেটিকে রিভিউ করার বিধান দেওয়া হয়েছে। আপিলের বিধান পরবর্তীতে সংযুক্ত করা হয়েছে, জামিনের বিধান আছে। এরপরও দুঃখ লাগে যে আন্তর্জাতিক সম্প্রদায় প্রশ্ন তুলে যে এটি আন্তর্জাতিক মানের বিচার কিনা। তারপরও আমি মনে করবো যে আন্তর্জাতিক সম্প্রদায় যখন এগুলো বলে, তখন আমি দেখি পৃথিবীর বিভিন্ন দেশে ফাঁসি বন্ধ করার কথা বলে। 22টি দেশে গত বছর প্রায় 2466 জনের ফাঁসি হয়েছে, এবং পৃথিবীর 4টি সবচেয়ে বড় জনসংখ্যার দেশ, চায়না, ভারত, আমেরিকা, ইন্দোনেশিয়া, 4টি দেশে 60% পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড এই 4টি দেশে, সেসব দেশে ফাঁসি আছে। পৃথিবীর একটু যোগ করার লোভ সামলাতে পারছি না। আজকে ৭১-এর একটি প্রতিবেদন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র দেশ যে দেশে ইলেকট্রিক শক, ফায়ারিং স্কোয়াড সবগুলো আছে, সব ধরনের মৃত্যু, ইনজেকশন এবং দড়িতে ঝুলিয়ে আছে, সবগুলো আছে। এবং ইন্টারেস্টিংলি এই ইউরোপীয় দেশগুলোর মধ্যে একমাত্র এটি এখন বন্ধ আছে, কিন্তু গত বছরও পৃথিবীর 22টি দেশে ফাঁসির আদেশ কার্যকর হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে চায়নাতে, আর সবচেয়ে কম হয়েছে বাংলাদেশে, মাত্র 2টি। বাংলাদেশের পরে আছে মাত্র একটি দেশ, সেটা হচ্ছে ইন্ডিয়াতে একটি মাত্র ফাঁসি কার্যকর হয়েছে, আর আছে বতসোয়ানা। এর উপরে কিন্তু বাকি সবগুলো দেশ বাংলাদেশের উপরে। অথচ বাংলাদেশকে এত কিছুর পরও নানা রকমের অভিযোগ কাঁধে নিতে হয় যে বাংলাদেশে এই ধরনের স্বচ্ছ আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না। কিন্তু কি দুর্ভাগ্য এটি। সুতরাং আমি বলবো যে এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, এবং আমাদের বোঝার মধ্যে থাকা দরকার যে আজকে জাতি যে দায়মুক্ত হচ্ছে, এটি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ শ্যামল দত্ত, অনেক ধন্যবাদ খন্দকার মনিরুল আলম, অনেক ধন্যবাদ অনুল রায়হান আপনাকে, এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আপনারা আছেন সঙ্গে এবং আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশা রইল, এবং আশা করি যে এই একই সময়ে ৭১ জার্নাল দেখতে ভুলবেন না আগামীকালকেও। সবাইকে শুভরাত্রি।